আচ্ছা, একটা জিনিস কি কখনো মাথায় এসছে যে হাজার হাজার বছর আগেকার মানুষদের কথা আমরা ঠিক কিভাবে জানতে পারি? বিশেষ করে যখন তাদের কোনো কঙ্কালই আমাদের হাতে নেই। ব্যাপারটা বেশ রহস্যময়, তাই না? এখানেই তো আসল মজাটা। আফ্রিকা বা চীনের মতো জায়গায় কিন্তু আদিম মানুষের পুরনো কঙ্কাল পাওয়া গেছে, কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশে সেরকম কোনো সম্পূর্ণ কঙ্কাল প্রায় মেলেইনি। তাহলে প্রশ্নটা হলো, আমরা তাদের জ্ঞানে জানলামটা কিভাবে? উত্তরটা হলো আমাদের প্রত্নতাত্ত্বিকরা, মানে যারা পুরনো দিনের জিনিস নিয়ে গবেষণা করেন। তারা অনেকটা গোয়েন্দার মতো কাজ করেছেন। কঙ্কাল না পেলেও আমরা পেয়েছি তাদের ব্যবহার করা জিনিস, তাদের বানানো হাতিয়ার, তাদের আঁকা ছবি, আর এগুলোই হলো সবচেয়ে বড় আর আসল প্রমাণ। আর এই প্রমাণের লিস্টে সবার প্রথমে কি আসে জানেন? পাথরের হাতিয়ার। আদিম মানুষেরা যে এখানে ছিল তার সবচেয়ে পুরনো আর গুরুত্বপূর্ণ সূত্রই হলো এগুলো। আমাদের হাতে যে সবচেয়ে পুরনো প্রমাণগুলো এসেছে সেগুলো হলো ঠিক এই ধরনের কিছু জিনিস, যেমন ভারী পাথরের হাতকুঠার আর চপার। ভাবুন তো একবার, এগুলো কিন্তু নদীর সাধারণ নুড়ি পাথর দিয়ে বানানো হতো। এটা থেকে তাদের বুদ্ধির একটা দারুণ পরিচয় পাওয়া যায়। তাহলে এই চপার জিনিসটা ঠিক কি? এটা আসলে একটা ভারী নুড়ি পাথর, যার একটা দিক খুব ধারালো করে নেওয়া হতো। এটা দিয়ে মূলত কোনো কিছু কাটা বা কোপানোর কাজ চলত। দেখতে খুব সাধারণ হলেও তখনকার দিন এটা ছিল দারুণ কাজের একটা যন্ত্র। আর হাত কুঠার? নামটা শুনেই বোঝা যাচ্ছে, তাই না? এটা হাতে ধরে ব্যবহার করার মতো একটা কুঠার। শিকার করা কিংবা আত্মরক্ষা বা হয়তো গাছের ডাল কাটা, এরকম অনেক কাজেই আদিম মানুষেরা এটা ব্যবহার করত। এখন প্রশ্ন হলো, এই সব সূত্রগুলো পাওয়া গেছে কোথায়? প্রত্নতাত্ত্বিকরা বেশ কয়েকটা জায়গা খুঁজে বের করেছেন। এই নামগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখতেই হবে। কাশ্মীরের সোয়ান উপত্যকা, পাকিস্তানের পটুয়ার মালভূমি, হিমাচলের শিবানিক পর্বত, আর মধ্যপ্রদেশে নর্মদা উপত্যকা। আর এই গোয়েন্দা গল্পে সবচেয়ে বড় ব্রেক থ্রুটা আসে নর্মদা উপত্যকায়। কি পাওয়া গিয়েছিল জানেন? প্রায় 1,30,000 বছরেরও বেশি পুরনো একটা মানুষের মাথার খুলি। ভাবা যায় এটা যে কত বড় একটা আবিষ্কার ছিল। তাহলে সংক্ষেপে বললে আসল কথাটা কি দাঁড়ালো? ভারতে আদিম মানুষের অস্তিত্বের প্রথম এবং সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ কিন্তু তাদের কঙ্কাল নয়, তাদেরই তৈরি এই পাথরের হাতিয়ারগুলো। বেশ, হাতিয়ার তো পাওয়া গেল, কিন্তু শুধু হাতিয়ার দেখে তো আর পুরো জীবনযাত্রার ছবিটা বোঝা যায় না। তারা ঠিক কিভাবে বাঁচত, কি খেত, কোথায় থাকত, চলুন এবার সেই ছবিটা একটু বোঝার চেষ্টা করি। তাদের জীবন ছিল যাকে বলে যাযাবরের জীবন। মানে তারা এক জায়গায় স্থায়ীভাবে থাকত না। খাবারের খোঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াত, শিকার করত আর বন থেকে ফলমূল জোগাড় করত। তখনও তো আর কৃষিকাজ বা পশুপালন শুরু হয়নি, তাই প্রকৃতিই ছিল তাদের একমাত্র ভরসা। হাতিয়ার থেকে তো তাদের কাজ বা দৈনন্দিন জীবনের কথা বোঝা গেল, কিন্তু তারা কি ভাবত, তাদের মনের খবর কিভাবে পাওয়া যাবে? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের পরের প্রমাণে, মানে গুহার ভেতরের চিত্রকলায়। আর এর জন্য আমাদের চলে যেতে হবে মধ্যপ্রদেশের ভীমবেটকাতে। ১৯৫৭ সালে এই গুহাগুলো আবিষ্কৃত হয়, আর এগুলো যেন তথ্যের এক বিরাট ভাণ্ডার। হাজার হাজার বছর ধরে পাথরের দেওয়ালকেই ক্যানভাস বানিয়ে তারা তাদের জীবনের গল্প এঁকে রেখে গেছে। এই ছবিগুলো দেখে কি মনে হয়? এগুলো কি শুধু সময় কাটানোর জন্য আঁকা, নাকি এর মধ্যে তাদের জীবনের কোনো গভীর গল্প লুকিয়ে আছে? একটু ভাবুন তো। এই ছবিগুলো আসলে কথা বলে। যেমন ছবি দেখে বোঝা যায় যে তারা একা একা নয়, বরং দল বেঁধে শিকার করত। ছবিতে হাতি, বাইসন, হরিণের মতো নানা পশুর দেখা মেলে। তার মানে তাদের চারপাশে এই ধরনের প্রাণীরা থাকত। শুধু তাই নয়, শিকারের বাইরেও তাদের জীবন ছিল। নাচ গানের মতো সামাজিক অনুষ্ঠানের ছবিও আছে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, তারা সবুজ, হলুদ, সাদা, লালের মতো বিভিন্ন রং ব্যবহার করতে শিখে গিয়েছিল। আমরা হাতিয়ার দেখলাম, ছবিও দেখলাম, কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাদের প্রযুক্তি কি সবসময় একই রকম ছিল? না, একদমই না। সময়ের সাথে সাথে তাদের হাতিয়ার তৈরির কৌশলও কিন্তু বদলেছে, উন্নত হয়েছে।
এই যে প্রযুক্তির বিবর্তন, এটাকে আমরা মোটামুটি ৩টে ভাগে ভাগ করতে পারি। একদম পুরনো পর্যায়ে হাতিয়ারগুলো ছিল বেশ বড় আর ভারী, যেমন চপার বা হাতকুঠার। মাঝের পর্যায়ে তারা আরও বুদ্ধি কাজে লাগালো, বড় পাথর ভেঙে তার ভেতরের ধারালো অংশ দিয়ে হালকা চাঁচনি বা ব্লেডের মতো হাতিয়ার বানাতে শিখল। আর একেবারে শেষের দিকে হাতিয়ারগুলো হয়ে উঠল আরও ছোট, আরও হালকা আর অনেক বেশি সূক্ষ্ম। এটা শুধু প্রযুক্তির উন্নতি নয়, তাদের চিন্তা ভাবনারও বিবর্তন। তো সংক্ষেপে বললে ব্যাপারটা খুব সহজ। সময়ের সাথে সাথে আর প্রয়োজন অনুযায়ী তাদের হাতিয়ার বানানোর কৌশলও ক্রমশ ভালো আর কার্যকরী হয়ে উঠেছিল। আচ্ছা, আমরা কোথা থেকে এলাম? মানে একেবারে গোড়া থেকে। এই প্রশ্নটা কি কখনো মাথায় এসেছে? চলুন না, আজ একটা টাইম ট্রাভেল করা যাক, লক্ষ লক্ষ বছর পেছনে, আমাদের নিজেদেরই শুরুর গল্পটা জানতে। পরীক্ষার জন্য তো এটা লাগবেই, কিন্তু তার চেয়েও বড় কথা, নিজের শেকড়কে চেনার যে আনন্দ, সেটাও কিন্তু কম নয়। তো এই যে প্রশ্নগুলো, আমরা সবাই কোথা থেকে এলাম, বা প্রথম মানুষরা ঠিক কিভাবে থাকত, এই প্রশ্নগুলো দিয়েই শুরু হবে আমাদের আজকের জার্নি। আমরা একদম সেই সময় ফিরে যাব যখন আমাদের পূর্বপুরুষরা সবেমাত্র পৃথিবীর বুকে হাঁটতে শিখছে। ভাবা যায়? চলুন দেখে নেওয়া যাক তাদের সেই রোমাঞ্চকর জীবনের গল্পটা। স্ক্রিনের এই ছবিগুলো দেখুন, দেখতে হয়তো অনেক পুরনো, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এখানেই লুকিয়ে আছে আমাদের সবার, মানে আপনার আমার সবার গোড়ার গল্পটা। এরাই আমাদের সেই আদি পূর্বপুরুষ। তাদের ওই এবড়ো-খেবড়ো পাথরের হাতিয়ার কিংবা আগুনকে ঘিরে কাটানো ওই রাতগুলো। সত্যি বলতে কি, আজকের এই আধুনিক সভ্যতার প্রথম পাতাটা কিন্তু ওখানেই লেখা হয়েছিল। তাহলে চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে জানব প্রথম মানুষদের কথা, এরপর দেখব পাথরের যুগের ৩টে ভাগ, তারপর আসব সেই যুগান্তকারী আবিষ্কার মানে আগুনের গল্পে, আর সবশেষে পরীক্ষার জন্য কিছু প্রশ্ন উত্তর তো থাকছেই। তো চলুন শুরু করা যাক। সোজা চলে যাই গল্পের একেবারে শুরুতে, যখন আমাদের পূর্বপুরুষরা প্রথম পৃথিবীতে পা রাখছিল। আচ্ছা, প্রথম মানুষ বলতে আমরা ঠিক কি বুঝি, মানে কোন জিনিসটা তাদের অন্য প্রাণীদের থেকে আলাদা করে তুলেছিল? প্রথমেই বলি, তারা দুপায়ে সোজা হয়ে হাঁটতে পারত। আরে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ভাবুন তো একবার, দুপায়ে দাঁড়াতে পারার কারণে তাদের হাত দুটো একদম ফ্রি হয়ে গেল, আর সেই হাত দিয়ে তারা জিনিস ধরতে শিখল, হাতিয়ার বানাতে শিখল। আর হ্যাঁ, তাদের মস্তিষ্কটাও ছিল অন্য প্রাণীদের চেয়ে বেশ বড়। তবে এই যে এতগুলো পরিবর্তন, এগুলো কিন্তু একদিনে হয়নি। এর পেছনে আছে লক্ষ লক্ষ বছরের এক লম্বা বিবর্তনের গল্প। আচ্ছা, এরপর আমরা ঢুকছি ইতিহাসের একটা বিরাট বড় পর্বে, যেটাকে বলা হয় পাথরের যুগ বা স্টোন এজ। আর এই যুগটাকে কিভাবে ভাগ করা হয়েছে সেটা বুঝতে পারলে কিন্তু পরীক্ষার অনেক উত্তর একদম জলের মতো সোজা হয়ে যাবে। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই যে যুগের ভাগগুলো, এগুলো কিন্তু শুধু সময়ের ওপর ভিত্তি করে করা হয়নি, ভাগটা করা হয়েছে টেকনোলজির ওপর ভিত্তি করে। মানে মানুষ যত ভালো, যত উন্নত পাথরের হাতিয়ার বানাতে শিখেছে, ততই একটা করে নতুন যুগের শুরু হয়েছে। দারুণ না ব্যাপারটা? এই টেবিলটা কিন্তু মারাত্মক ইম্পর্ট্যান্ট। পরীক্ষার জন্য তো বটেই, পুরো বিষয়টা একবারে বোঝার জন্য এর কোনো তুলনা নেই। একটু খেয়াল করে দেখুন, পুরনো পাথরের যুগে হাতিয়ারগুলো ছিল বেশ বড়সড়, ভোঁতা ধরনের। সেখান থেকে মাঝের যুগে এসে সেগুলো হলো আরেকটু ছোট, আরেকটু ধারালো। আর নতুন পাথরের যুগে এসে তো একদম পালিশ করা, দারুণ সব হাতিয়ার। শুধু কি হাতিয়ার, জীবনযাত্রাও দেখুন। যাযাবর জীবন থেকে মানুষ ধীরে ধীরে স্থায়ী বসতি গড়ে তুলছে, চাষবাস শিখছে। আমি বলবো আপনার এখানে ভিডিওটা একটু পজ করে টেবিলটা ভালো করে দেখে নিন, খুব কাজে দেবে। সোজা কথায় বললে, সময় যত এগিয়েছে, মানুষের হাতিয়ারও তত ছোট, ধারালো আর কাজের হয়ে উঠেছে। আর এই একটা উন্নতি তাদের পুরো জীবনযাত্রাকে আমূল বদলে দিয়েছে। পাথরের হাতিয়ার তো হল, এরপর আসছে মানব ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় গেম চেঞ্জার। কি বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, আগুন। চলুন দেখি এই একটা আবিষ্কার কিভাবে সব কিছু একেবারে ওলটপালট করে দিল। একটা জিনিস ভাবুন, আগুন কিন্তু মানুষ ইচ্ছে করে আবিষ্কার করেনি, মানে কোনো প্ল্যান ছিল না। বিজ্ঞানীরা মনে করেন হয়তো জঙ্গলে হঠাৎ আগুন লেগে গেল, মানে দাবানল, অথবা দুটো পাথরে ঘষা লেগে হঠাৎ আগুনের ফুলকি। এই সব দেখেই তারা প্রথম আগুনের সঙ্গে পরিচিত হয়। স্বাভাবিকভাবেই প্রথমে তো ভীষণ ভয় পেয়েছিল, কিন্তু তারপর ধীরে ধীরে তারা বুঝতে পারল এই আগুনের শক্তিটা আসলে ঠিক কতটা। এক মুহূর্তের জন্য একটু ভাবুন তো, আগুন আবিষ্কার হওয়ার আগের জীবনটা। কনকনে ঠান্ডার রাত, চারপাশে ঘুটঘুটে অন্ধকার, আর তার মধ্যে হিংস্র পশুর ভয়। ভাবা যায় কি সাংঘাতিক কঠিন ছিল সেই জীবনটা। কিন্তু যেই মুহূর্তে মানুষ আগুনকে বশে আনতে শিখল, ব্যাস, তাদের সামনে যেন একটা নতুন পৃথিবীর দরজা খুলে গেল।
চলুন এবার দেখি সেই নতুন পৃথিবীতে ঠিক কি বদলে গিয়েছিল। আগুনের ব্যবহার ছিল অনেক। প্রথমত প্রচণ্ড ঠান্ডা থেকে সুরক্ষা, দ্বিতীয়ত হিংস্র জানোয়ারদের ভয় দেখিয়ে দূরে রাখা, তৃতীয়ত খাবার রান্না করে খাওয়া, যেটা ছিল একটা বিশাল ব্যাপার, চতুর্থত রাতের অন্ধকারে আলো, আর ৫ নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ, আগুনকে ঘিরে সবাই একসাথে বসত। মানে একটা সামাজিক জীবন শুরু হলো, সবাই একসাথে সুরক্ষিত বোধ করত। বিশেষ করে খাবারের অভ্যাসে তো একটা বিপ্লব ঘটে গেল। আগুনের আগে কি খেত? কাঁচা মাংস, যা চিবানো যে কি ভীষণ কঠিন ছিল, কিন্তু আগুনের পর সেই মাংসই আগুনে ঝলসে নরম হয়ে গেল, হজম করা অনেক সোজা হয়ে গেল। এই ছোট্ট একটা পরিবর্তন যে আমাদের বিবর্তনে কি অমসম প্রভাব ফেলেছিল সেটা ভাবাই যায় না। কিভাবে বলছি, দেখুন, নরম খাবার খাওয়ার ফলে আমাদের চোয়ালের উপর চাপ অনেক কমে গেল, ফলে ধীরে ধীরে আমাদের চোয়াল আর দাঁত দুটোই আকারে ছোট হয়ে এলো, আর খাবার সহজে হজম হওয়ার ফলে শরীর অনেক বেশি পুষ্টি পেতে শুরু করল। এই বাড়তি পুষ্টিটাই আমাদের শারীরিক শক্তি বাড়ালো, আর সবচেয়ে জরুরি যেটা, আমাদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করল। অর্থাৎ সংক্ষেপে বললে আগুন শুধু আমাদের ঠান্ডা বা পশুর হাত থেকে বাঁচায়নি, আগুন আমাদের খাবার, আমাদের শরীর, এমনকি আমাদের মস্তিষ্ককেও চিরদিনের মতো বদলে দিয়েছে। এটা শুধু একটা আবিষ্কার ছিল না, এটা ছিল মানব বিবর্তনের পথে একটা বিশাল বড় লাফ। আচ্ছা, গল্প তো অনেক হলো, এবার একটু পরীক্ষার প্রস্তুতি হয়ে যাক, কি বলেন? যা যা শিখলাম সেগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমেই একটা ছোট্ট প্রশ্ন, পাথরের যুগে ৩টে প্রধান ভাগ কি ছিল মনে করার চেষ্টা করুন তো। ওই যে টেবিলটা আমরা দেখলাম। একদম ঠিক। উত্তরটা হল পুরনো পাথরের যুগ বা পেলিওলিথিক এজ, মাঝের পাথরের যুগ বা মেসোলিথিক এজ, আর নতুন পাথরের যুগ বা নিওলিথিক এজ। এই ৩টে নাম, বিশেষ করে ইংরেজি নামগুলো মনে রাখা কিন্তু পরীক্ষার জন্য খুব দরকারি। ওকে, পরের প্রশ্ন, আদিম মানুষের জন্য আগুনের দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার কি ছিল? আমরা তো অনেকগুলো পয়েন্ট আলোচনা করলাম, তার মধ্যে থেকে সেরা দুটো বলতে হবে। হ্যাঁ, এর আদর্শ উত্তর হবে ১. বন্যজন্তুর আক্রমণ থেকে নিজেদের বাঁচানো, আর ২. খাবার রান্না করা। এই দুটো পয়েন্ট লিখলেই ফুল মার্কস, কারণ এই দুটোই ছিল সবচেয়ে বড় গেম চেঞ্জার। এবার একটা বড় প্রশ্ন, আগুনের আবিষ্কার কিভাবে মানব ইতিহাসের গতিপথটাই বদলে দিয়েছিল? এই প্রশ্নের উত্তরটা কিন্তু একটু গুছিয়ে লিখতে হবে। এই ধরনের বড় প্রশ্নের উত্তর লেখার একটা সহজ উপায় আছে। পয়েন্ট করে লিখবেন। যেমন প্রথম পয়েন্টে লিখবেন সুরক্ষা, ঠান্ডা আর জীবজন্তুর হাত থেকে। দ্বিতীয় পয়েন্টে লিখবেন খাবারের অভ্যাস বদলানো আর তার ফলে শারীরিক পরিবর্তন, মানে চোয়াল আর দাঁত ছোট হয়ে আসা। তৃতীয় পয়েন্টে বলবেন উন্নত পুষ্টির ফলে মস্তিষ্কের বিকাশ, আর শেষে সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে আগুনের ভূমিকা। এইভাবে গুছিয়ে লিখলে উত্তরটা একদম পারফেক্ট হবে। তো আজকের মতো আমাদের টাইম ট্রাভেল এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি। একটু ভেবে বলবেন, আগুনের পর কোন আবিষ্কারটা মানুষের জীবনকে সবচেয়ে আমূল বদলে দিয়েছে বলে মনে হয়? সেটা কি চাকা, নাকি চাষবাস, অথবা লেখার আবিষ্কার? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। আচ্ছা, কখনো কি এটা মনে হয়েছে যে এই যে এত বড় বড় শহর, আজকের দিনের এই চাষাবাদ, এই সব কিছু শুরু হওয়ার অনেক অনেক বছর আগে আমাদের এই মাটিতে প্রথম কারা থাকত? তাদের জীবনটাই বা কেমন ছিল? চলুন না আজ এক লাফে হাজার হাজার বছর পেছনে ফিরে যাই, আর আমাদের ইতিহাসের সেই প্রথম পাতাগুলো একটু উল্টে দেখি। আমাদের এই খোঁজটা শুরু হচ্ছে মধ্যপ্রদেশের ভীমবেটকার একটা রহস্যময় গুহা থেকে। ভাবা যায় ১৯৫৭ সালে এই গুহাগুলো খুঁজে পাওয়া যায়, আর তার ভেতরের দেয়ালে রয়েছে হাজার হাজার বছরের পুরনো সব ছবি। এই ছবিগুলো কিন্তু সাধারণ ছবি নয়, এগুলো এক একটা টাইম মেশিনের মতো, যা আমাদের সোজা সেই প্রাচীন সময় নিয়ে যাবে। তাহলে আসল প্রশ্নটা হলো, কারা এঁকেছিলেন এই ছবিগুলো? কি ছিল তাদের পরিচয়, আর কেমনই বা ছিল তাদের সেই পৃথিবীটা যেখানে বেঁচে থাকার জন্য তাদের প্রতিদিন লড়াই করতে হতো? চলুন এক এক করে এই সব প্রশ্নের উত্তর খোঁজা যাক। বেশ, প্রথমেই তাহলে জানা যাক এরা কারা ছিলেন। প্রত্নতাত্ত্বিকরা অনেক গবেষণা করে আমাদের জানাচ্ছেন যে এই ছবি বা তখনকার পাথরের হাতিয়ারগুলোর পেছনের কারিগররা ছিল এক বিশেষ প্রজাতির আদিম মানুষ।
এদের নাম দেওয়া হয়েছে হোমো এরেক্টাস। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন, এর সবচেয়ে বড় প্রমাণটা কিন্তু আমাদের দেশেই পাওয়া গেছে। মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় প্রায় 1,30,000 বছরেরও বেশি পুরনো একটা মানুষের মাথার খুলি পাওয়া গিয়েছিল, আর সেটা ছিল এই হোমো এরেক্টাস প্রজাতিরই। এর থেকে একদম পরিষ্কার হয়ে যায় যে তারা এই উপমহাদেশেই থাকত। এখন প্রশ্ন হলো, তারা ঠিক কোথায় কোথায় থাকত? এ তালিকাটা দেখলেই বোঝা যায় যে তারা কিন্তু শুধু একটা জায়গায় আটকে ছিল না। আজকের কাশ্মীর থেকে কর্ণাটক আর রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, পুরো উপমহাদেশ জুড়েই তাদের চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে এর মধ্যে কয়েকটা নাম, যেমন পাকিস্তানের সোয়ান উপত্যকা, কর্ণাটকের হুন্সগি আর মধ্যপ্রদেশের ভীমবেটকা, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতেই হবে। তো এই মানুষগুলোর জীবনযাত্রা ঠিক কেমন ছিল? যদি এক কথায় বলি তাহলে বলতে হবে তাদের জীবনটা ছিল টিকে থাকার এক ভীষণ কঠিন লড়াইয়ের গল্প, যেখানে প্রত্যেকটা দিনই ছিল নতুন নতুন চ্যালেঞ্জে ভরা। তারা ছিল শিকারী আর খাদ্য সংগ্রাহক। ইংরেজিতে একে বলে হান্টার গ্যাদারার। এর মানে হল তারা নিজেরা খাবার তৈরি করতে পারত না, মানে চাষবাস বা পশুপালন করা তাদের জানা ছিল না। তাই খাবারের জন্য তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় সারাক্ষণ ঘুরে বেড়াতে হতো। সংক্ষেপে বলতে গেলে তাদের জীবনটা মূলত 3টে জিনিসকে ঘিরেই চলত। প্রথমত খাবার, যা তারা দল বেঁধে শিকার করে বা জঙ্গল থেকে ফলমূল জোগাড় করে আনত। দ্বিতীয়ত আশ্রয়, যার জন্য তারা হয় কোনো প্রাকৃতিক গুহা খুঁজে দিত, আর না পেলে খোলা আকাশের নিচেই রাত কাটাত। আর সবশেষে ঠান্ডা থেকে শরীরকে বাঁচাতে তারা পশুর চামড়া বা গাছের ছালকে পোশাক হিসাবে ব্যবহার করত। এবার একটা মজার জিনিস ভাবা যাক। আচ্ছা, যদি আমরা সেই পুরাতন পাথরের যুগে থাকতাম, তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা হতো? খাবার জোগাড় করা, নাকি কোনো হিংস্র পশুর থেকে নিজেকে বাঁচানো? কি মনে হয়? আদিম মানুষেদের কথা বললে যে জিনিসটার কথা না বললেই নয়, সেটা হলো তাদের পাথরের হাতিয়ার। এই হাতিয়ারগুলোই ছিল তাদের বেঁচে থাকার লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র, আর এইগুলোর চিহ্নই কিন্তু আজও আমরা খুঁজে পাই। আর মজার ব্যাপার হলো, এই হাতিয়ারগুলো কিন্তু সবসময় একরকম ছিল না। প্রথম দিকের হাতিয়ারগুলো ছিল বেশ বড়সড়, ভারী, নুড়ি পাথরের তৈরি, যেমন ধরুন হাতকুঠার বা চপার। কিন্তু হাজার হাজার বছর ধরে তারা ধীরে ধীরে আরও উন্নত হাতিয়ার বানাতে শিখল। পরের দিকের হাতিয়ারগুলো ছিল আগের চেয়ে অনেক হালকা, ছোট আর ধারালো, যেমন চাছনি বা ছুরি। আর হাতিয়ার বানানোর কৌশলের এই যে বদলটা, এটাই কিন্তু ঐতিহাসিকদের কাছে একটা মস্ত বড় সূত্র। ঠিক এই পার্থক্যটা দেখেই তারা পুরাতন পাথরের যুগকে আলাদা আলাদা পর্বে ভাগ করেন। তাই হাতিয়ারের এই পরিবর্তনটা বোঝা কিন্তু খুব জরুরি। যেমন ধরুন কর্ণাটকের হুন্সকি উপত্যকার কথা। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন ওটা ছিল সেই যুগের একরকম পাথরের হাতিয়ার তৈরির কারখানা। কারণটা খুব সহজ, সেখানে হাতিয়ার বানানোর জন্য যা যা দরকার প্রায় সবই ছিল। কাছাকাছি জলের উৎস ছিল, শিকার করার জন্য বন্যজন্তু ছিল, আর গাছপালা তো ছিলই। আর হুন্সকি উপত্যকায় যে হাতিয়ারগুলো পাওয়া গেছে, সেগুলো কত পুরনো শুনলে অবাক হয়ে যেতে হয়। প্রায় 5 থেকে 6 লক্ষ বছর। সংখ্যাটা একবার ভাবুন তো, এটা সত্যি আমাদের কল্পনাকেও হার মানিয়ে দেয়। আমরা তো হাতিয়ার আর জীবনযাত্রা নিয়ে অনেক কিছু জানলাম। চলুন এবার আবার সেই ভীমবেটকার গুহাচিত্রে ফেরা যাক। এখন কিন্তু আমরা এই ছবিগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারব। এই ছবিগুলো কিন্তু শুধু সাধারণ আঁকিবুকি নয়, এগুলো তাদের সমাজ জীবনের এক দারুণ দলিল। এখানে দেখুন, ছবিতে দেখা যাচ্ছে মানুষ একা শিকার করছে না, বরং দল বেঁধে করছে। কারো কারো মুখে আবার মুখোশের মতো কিছু একটা দেখা যাচ্ছে, আবার কারো গায়ে গয়নার মতো জিনিস পরা। এসব থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে তাদের মধ্যে একটা সামাজিক জীবন ছিল। তাহলে সংক্ষেপে বললে এই গুহাচিত্রগুলো থেকে আমরা ঠিক কি কি জানতে পারছি? প্রথমত, তারা একা একা নয়, সমাজবদ্ধ হয়ে থাকত। দ্বিতীয়ত, তাদের নিজস্ব একটা সংস্কৃতি ছিল, যা মুখোশ বা গয়নার মাধ্যমে ফুটে উঠত। তৃতীয়ত, তাদের চারপাশে কি কি পশুপাখি ছিল তারও একটা ধারণা পাওয়া যায়। আর চতুর্থত, তারা লাল, সাদা, সবুজ, হলুদের মতো নানা রকম রং তৈরি করতে এবং তা ব্যবহার করতে শিখেছিল। চলুন তাহলে এতক্ষণের আলোচনা থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। এগুলো মনে রাখলে পরীক্ষার প্রস্তুতিতেও খুব সুবিধে হবে। এই টেবিলটা একবার দেখে নিলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমরা কাদের কথা বলছি? হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ। তাদের জীবন কেমন ছিল? যাযাবর শিকারী সংগ্রাহকের মতো। তাদের হাতিয়ারগুলো সময়ের সাথে সাথে ভারী থেকে হালকা আর ধারালো হয়েছে। আর তাদের বসবাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে সোয়ান উপত্যকা, হুন্সগি আর ভীমবেটকার নাম কিন্তু ভুললে চলবে না। আর সবশেষে তাদের সংস্কৃতির একটা দারুণ ঝলক আমরা পেয়েছি গুহাচিত্রের মাধ্যমে।
এবার পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন দেখে নেওয়া যাক। যেমন ছোট প্রশ্নের জন্য আসতে পারে ১. পুরাতন পাথরের যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল, অথবা ২. ভীমবেটকার গুহাচিত্র থেকে আমরা কি জানতে পারি। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের আজকের আলোচনার মধ্যেই লুকিয়ে আছে। আর একটু বড় প্রশ্নের জন্য তৈরি থাকতে হবে, যেমন ১. পুরাতন পাথরের যুগের হাতিয়ারের বিবর্তন সম্পর্কে আলোচনা করো, অথবা ২. আদিম মানুষ খাদ্য সংগ্রাহক ছিল, উৎপাদক নয়। এই কথাটা বুঝিয়ে লেখো। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য কিন্তু পুরো বিষয়টা ভালো করে বুঝতে হবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। হাজার হাজার বছরের এত অগ্রগতির পরেও দলবদ্ধভাবে থাকা আর শিল্প বা ছবির মাধ্যমে নিজেকে প্রকাশ করার যে একটা মৌলিক চাহিদা আমরা ভীমবেটকার মানুষের মধ্যে দেখেছিলাম, সেই চাহিদাগুলোকে আজকের দিনে আমাদের মধ্যে থেকে সত্যিই খুব একটা বদলেছে। এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়। একবার ভাবুন তো, আমাদের হাতের আঙুলের চেয়েও ছোট একটা পাথরের টুকরো কি করে সেটা আমাদের পূর্বপুরুষদের জীবন আর গোটা মানব সভ্যতার ইতিহাসকে একেবারে পাল্টে দিতে পারে। অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু সত্যি। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন একসাথে ইতিহাসের সেই রোমাঞ্চকর পর্বে ডুব দেয়া যাক, যেখানে এই পুচকে হাতিয়ারগুলোই ছিল বেঁচে থাকার সবচেয়ে বড় ভরসা। আমরা কথা বলছি মধ্যপ্রস্তর যুগ বা ইংরেজিতে যাকে বলে মেসোলিথিক এজ নিয়ে। সময়টা ঠিক কখন? মোটামুটি খ্রিস্টের জন্মের প্রায় 10,000 বছর আগে, মানে পুরনো প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজের শেষ আর নতুন প্রস্তর যুগ বা নিওলিথিক এজ শুরুর ঠিক মাঝখানের একটা সময়, একটা দারুণ ট্রানজিশন পিরিয়ড। তো এই যুগের শুরুটা কিন্তু সহজ ছিল না। শুরুটাই হয়েছিল একটা বিশাল চ্যালেঞ্জ দিয়ে। এমন একটা সময় যখন গোটা পৃথিবীটাই দ্রুত বদলে যাচ্ছিল, আর মানুষকেও টিকে থাকার জন্য নিজেদের প্রায় সব কিছুই বদলে ফেলতে হচ্ছিল। ব্যাপারটা কি হয়েছিল? হাজার হাজার বছর ধরে যে বরফ যুগ বা আইস এজ চলছিল, সেটা শেষ হয়ে আসছিল। পৃথিবী ধীরে ধীরে গরম হচ্ছিল, আর তার ফলেই দেখা দিল আসল সমস্যা। যে ম্যামথের মতো বিশাল বিশাল প্রাণীদের শিকার করে মানুষ এতদিন চলত, তারা পৃথিবী থেকে হারিয়ে যেতে শুরু করল। বন জঙ্গলের চেহারাও গেল বদলে। ফলে পুরনো পদ্ধতিতে জীবন চালানোটা প্রায় অসম্ভব হয়ে পড়ল। একটা নতুন পরিস্থিতির জন্য দরকার ছিল একটা নতুন সমাধানের। আর সেই সমাধানটাই এলো প্রযুক্তির হাত ধরে। একটা ছোট্ট কিন্তু যুগান্তকারী আবিষ্কার, যা মানুষের ভবিষ্যতের রাস্তাটাই দেখিয়ে দিয়েছিল। এই যে নতুন হাতিয়ার, এগুলোর একটা দারুণ নাম দেওয়া হলো ক্ষুদ্রাশ্মীয় হাতিয়ার বা মাইক্রোলিথস। দেখুন, নামের মধ্যে এর পরিচয়টা লুকিয়ে আছে। মাইক্রো মানে খুব ছোট, আর লিথ মানে পাথর। আগের যুগের সেই বড় বড় ভোঁতা পাথরের হাতিয়ারের বদলে এগুলো ছিল অনেক ছোট, অসম্ভব ধারালো আর বিভিন্ন জ্যামিতিক আকারের। ভাবুন তো একবার, কি অসাধারণ একটা টেকনোলজিক্যাল লিপ! এই ছবিটা একবার দেখুন। এটা আমাদের মধ্যপ্রস্তর যুগের জীবনযাত্রা নিয়ে একটা বেশ ভালো ধারণা দেয়। এখানে মানুষ কিন্তু শুধু পাথর নিয়ে বসেনি, তারা সেই পাথরকে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে আরও সহজ করার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হল, এই ছোট্ট পাথরগুলো একা একা কিভাবে এত কার্যকরী হয়ে উঠল? আর এখানেই তো আসল মজাটা। এই ছোট ছোট পাথরের টুকরোগুলো একা ব্যবহার করা হতো না। এগুলোকে কাঠের বা পশুর হাড়ের হাতলে খুব সুন্দর করে গেঁথে নেওয়া হতো। আর তার ফলে কি তৈরি হতো? আজকের দিনের ধারালো ছুরি, বর্ষার ফলা, এমনকি তীরের ডগার মতো মারাত্মক সব অস্ত্র। মানে ছোট ছোট অংশ জুড়ে একটা অনেক বড় আর অনেক বেশি কাজের জিনিস তৈরি করা হচ্ছিল। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই যে এত উন্নত প্রযুক্তির কথা বলছি, এর প্রমাণ আমাদের ভারতে কোথায় পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকরা বেশ কিছু দারুণ জায়গা খুঁজে পেয়েছেন, যেমন মধ্যপ্রদেশের আদমগড় আর উত্তরপ্রদেশের মহাদহ আর সরাই নহর রাই। পরীক্ষার জন্য এই নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। সোজা কথায় বললে পুরো ব্যাপারটা হলো এই: পৃথিবী বদলাচ্ছিল, আর মানুষও তার বুদ্ধিকে কাজে লাগিয়ে ছোট কিন্তু অনেক বেশি কার্যকরী হাতিয়ার বানিয়ে সেই বদলের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিচ্ছিল। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। কিন্তু এই নতুন প্রযুক্তির প্রভাব কি শুধু শিকারের পদ্ধতির মধ্যেই সীমাবদ্ধ ছিল? একদমই না। এটা মানুষের গোটা জীবনযাত্রার ধরনটাই পাল্টে দিয়েছিল। চলুন দেখা যাক সেটা কিভাবে হলো। এই সবচেয়ে সেরা উদাহরণগুলোর একটা আমরা পাই রাজস্থানের বাগড়ে।
মধ্যপ্রস্তর যুগকে বুঝতে হলে এই জায়গাটার কথা জানতেই হবে, কারণ এটা আমাদের জীবনযাত্রার এই বিরাট পরিবর্তনের একটা জীবন্ত দলিল। প্রত্নতাত্ত্বিকরা বাগড়ে প্রচুর পশুর হাড় খুঁজে পেয়েছেন, আর এই টেবিলটা দেখুন, এটা কোনো সাধারণ ডেটা নয়, এটা একটা দারুণ গল্প বলছে। বাগড়ের বসতির একেবারেই প্রথম দিকের স্তরে পাওয়া গেছে মূলত শিকার করা বন্য পশুর হাড়, কিন্তু সময় যত এগিয়েছে পরের দিকের স্তরগুলোতে গৃহপালিত পশুর হাড়ের সংখ্যা অনেক বেড়ে গেছে আর শিকার করা পশুর হাড় কমে গেছে। এর থেকে কি বোঝা যাচ্ছে? পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাগড়ের মানুষ ধীরে ধীরে শিকারের পাশাপাশি পশুপালনের গুরুত্বটা বুঝতে পারছিল। তবে তার মানে এই নয় যে তারা শিকার করা পুরোপুরি ছেড়ে দিয়েছিল। শিকার এবং পশুপালন দুটোই একসাথে চলছিল। এটা ছিল একটা পরিবর্তনের সময়, যেখানে পুরনো অভ্যাস আর নতুন ভাবনা পাশাপাশি হাত ধরে হাঁটছিল। আচ্ছা, একটু ভাবা যাক তো, কেন মানুষ হঠাৎ পশুপালনের দিকে ঝুঁকল? হতে পারে শিকারের ওপর ভরসা করা যাচ্ছিল না, একটা অনিশ্চয়তা ছিল। সেখানে পশুপালন করলে খাদ্যের যোগানটা অনেক বেশি নিশ্চিত হতো। ব্যাপারটা ভাবার মতো, তাই না? তো এতক্ষণ যা যা আলোচনা হলো সেখান থেকে পরীক্ষার জন্য কি কি জরুরি, চলুন একবার চট করে ঝালিয়ে নিই। এই অংশটা মন দিয়ে শুনলে পরীক্ষার প্রস্তুতিতে দারুণ সুবিধা হবে। প্রথমেই যে প্রশ্নটা প্রায়ই আসে, ক্ষুদ্রাশ্মীয় হাতিয়ার বা মাইক্রোলেথ কি? খুব কমন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর উত্তরে বেশি কিছু লেখার দরকার নেই, শুধু এই দুটো পয়েন্ট গুছিয়ে লিখলেই হবে। ১. এগুলি ছিল মধ্যপ্রস্তর যুগে ব্যবহৃত ছোট, ধারালো এবং জ্যামিতিক আকারের পাথরের হাতিয়ার। আর ২ নম্বর পয়েন্ট হল, এগুলি একা নয়, বরং কাঠের বা হাড়ের হাতলে লাগিয়ে ব্যবহার করা হতো। ব্যাস, এতেই ফুল মার্কস। এরপর আসা যাক দ্বিতীয় প্রশ্নে। ভারতের দুটি মধ্যপ্রস্তর যুগের কেন্দ্রের নাম লেখো। জায়গাগুলোর নাম মনে রাখাটা কিন্তু খুব জরুরি। আমরা একটু আগেই আলোচনা করেছি, রাজস্থানের বাগড় আর মধ্যপ্রদেশের আদমগড়, এই দুটো নাম লিখে দিলেই হবে। এর বাইরে সরাই নহর রায় বা মহাদেহের নাম লিখলেও কিন্তু উত্তরটা একদম সঠিক হবে। এবার একটা বড় প্রশ্নের দিকে তাকানো যাক। মধ্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রায় কি কি পরিবর্তন এসেছিল? এই প্রশ্নের উত্তরটা কিন্তু একটু গুছিয়ে পয়েন্ট করে লিখতে হবে। এর উত্তরে ৩টে প্রধান পয়েন্ট অবশ্যই রাখতে হবে। প্রথমত, হাতিয়ারের পরিবর্তন। পুরনো বড় পাথরের বদলে ছোট আর কার্যকরী ক্ষুদ্রাশ্মীয় হাতিয়ারের ব্যবহার। দ্বিতীয়ত, খাদ্যাভ্যাসের পরিবর্তন। শুধু শিকারের উপর নির্ভর না করে পশুপালন শুরু হয়, যা খাবারের যোগানকে অনেক বেশি নিশ্চিত করে। এখানে বাগড়ের উদাহরণটা অবশ্যই দিতে হবে। আর তৃতীয়ত, জীবনযাত্রার পরিবর্তন। যাযাবর জীবন থেকে মানুষ ধীরে ধীরে কিছুটা স্থায়ী বসতির দিকে এগোতে শুরু করে। এই ৩টে পয়েন্ট গুছিয়ে লিখলেই দারুণ নম্বর আসবে। আজকের আলোচনা শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রেখে গেলাম। ভাবুন তো, এই যে ছোট ছোট পাথরের হাতিয়ার, এই মাইক্রোলিথিক বিপ্লবটা যদি না ঘটত, তাহলে কি মানুষ পশুপালন বা চাষবাসের দিকে এত সহজে এগোতে পারত? আমাদের আজকের সভ্যতা তাহলে ঠিক কোথায় গিয়ে দাঁড়াত? ইতিহাস আসলে শুধু অতীতের গল্প নয়, এটা আমাদের বর্তমানকে বোঝারও একটা চাবিকাঠি। ভাবুন। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের চারপাশেই যে পাকা বাড়ি, ব্যস্ত শহর কিংবা সুন্দর করে সাজানো গ্রাম, এই সব কিছুর শুরুটা ঠিক কোথায়? এর গোড়াটা কিন্তু লুকিয়ে আছে হাজার হাজার বছর আগের একটা দারুণ আবিষ্কারের মধ্যে। আজ আমরা সেই গল্পের গভীরে যাব, যে গল্পটা আমাদের যাযাবর পূর্বপুরুষদের এক জায়গায় থিতু হতে শিখিয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক নতুন পাথরের যুগের সেই রোমাঞ্চকর কাহিনী। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এমন কি একটা জিনিস আবিষ্কার হয়েছিল যার জন্য মানুষ খাবারের খোঁজে এখানে ওখানে ঘুরে বেড়ানো বন্ধ করে দিল আর গ্রাম শহর বানিয়ে এক জায়গায় থাকতে শুরু করল? আজকের পুরো আলোচনাটা কিন্তু এই একটা প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা। তো আমাদের আজকের যাত্রাপথটা একবার দেখে নি চলুন। প্রথমে আমরা বুঝব এই যুগকে কেন একটা বিপ্লব বলা হয়। তারপর দেখব কি করে ছোট ছোট কিছু হাতিয়ার মানুষের জীবনটাই বদলে দিয়েছিল। এরপর আসবে আসল চমক, মানে কৃষিকাজ, যেটা সভ্যতার দরজায় খুলে দেয়। সেখান থেকে আমরা দেখব গ্রাম আর সমাজের জন্ম হলো কি করে। আর হ্যাঁ, সবশেষে পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু জরুরি প্রশ্নোত্তর তো থাকছেই। তাহলে আর দেরি নয়, চলুন সরাসরি ঢুকে পড়ি আমাদের প্রথম পর্বে, পাথরের যুগের বিপ্লব। আমরা জানব কেন এই যুগকে শুধু নতুন বলা হয় না, কেন এটাকে একটা বিপ্লব বা রেভলিউশন বলা হয়।
একেবারে সহজ করে বললে নতুন পাথরের যুগ বা নিউলিথিক এজটা কি? এটা হলো ইতিহাসের সেই সময়টা যখন মানুষ আরও উন্নত পাথরের হাতিয়ার বানাতে শিখল, কৃষিকাজ আবিষ্কার করল, আর তার ফলেই পাকাপাকিভাবে এক জায়গায় থাকতে শুরু করল। এই তিনটে জিনিসই কিন্তু আগের সব যুগ থেকে এই যুগটাকে একদম আলাদা করে দিয়েছে। এবার আসি হাতিয়ারের কথায়, কারণ জানেন তে একটা যুগের পরিচয় কিন্তু তার হাতিয়ারের মধ্যেই লুকিয়ে থাকে। চলুন দেখি এই নতুন হাতিয়ারগুলো কি করে মানুষের জীবনযাত্রাকে আমূল বদলে দিয়েছিল। এই হাতিয়ারগুলোর দিকে একবার দেখুন, কি অসম্ভব মসৃণ আর ধারালো, খেয়াল করেছেন? আগের যুগের ওই অ্যাব্রোখেব্রো ভোতা পাথরের সঙ্গে এর তো কোনো তুলনাই হয় না। এই ছোট ছোট উন্নত ডিজাইনগুলোই আসলে প্রমাণ করে যে মানুষ টেকনোলজির দিক থেকে কত বড় একটা লাফ দিয়েছিল। পার্থক্যটা না আরও পরিষ্কার বোঝা যায় যদি দুটো যুগের হাতিয়ারকে পাশাপাশি রেখে দেখি। একদিকে পুরনো পাথরের যুগের হাতিয়ারগুলো বেশ বড়সড় আর ভোতা, আর অন্যদিকে নতুন যুগের হাতিয়ার কি দারুণ ছোট, হালকা আর একদম ধারালো। একবার শুধু ভাবুন, এই একটা পরিবর্তনের জন্য শিকার করা, গাছ কাটা বা পশুর চামড়া ছাড়ানোর মতো কাজগুলো হঠাৎ করে কতটা সোজা হয়ে গিয়েছিল। তাহলে এক কথায় মূল ব্যাপারটা কি দাঁড়ালো? উন্নত হাতিয়ার মানে আরও সহজ জীবন। ব্যাস, এই একটা লাইনই এই পর্বের সার কথা। হাতিয়ার তো না হয় উন্নত হলো, কিন্তু আসল যে বিপ্লবটা সেটা এলো কিন্তু একদম অন্য একটা আবিষ্কার থেকে, আর সেটাই হলো কৃষিকাজ। মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া সেই ঘটনা। চলুন দেখি কিভাবে এই অবিশ্বাস্য আবিষ্কারটা ঘটল। মনে করা হয় মেয়েরা যখন ফলমূল জোগাড় করতে যেত তখন তারা হয়তো লক্ষ্য করত যে ফেলে দেওয়া ফলের বীজ থেকে মাটিতে নতুন চারাগাছ গজাচ্ছে। এই খুব সাধারণ একটা পর্যবেক্ষণ থেকেই হয়তো তাদের মাথায় আসে, আরে ইচ্ছেমতো বীজ ফেললেই তো আমরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারি। পুরো ব্যাপারটা ৩টে সহজ ধাপে ভাবা যেতে পারে। প্রথম ধাপ, বীজ থেকে চারা জন্মানোটা খেয়াল করা। দ্বিতীয় ধাপ, ইচ্ছে করে মাটিতে বীজ পুঁতে দেওয়া। আর ফাইনালি তৃতীয় ধাপ, সেই গাছ বড় হলে তা থেকে নিজেদের জন্য ফসল তুলে আনা। ব্যাস, এভাবেই শুরু হয়েছিল পৃথিবীর প্রথম চাষবাস। আর এর ফলাফল যুগান্তকারী। মানব ইতিহাসে এই প্রথমবার মানুষ শুধু খাবার সংগ্রহকারী রইল না, তারা হয়ে উঠল খাদ্য উৎপাদক। খাওয়ারের জন্য বনে জঙ্গলে সারাদিন ঘুরে বেড়ানোর ঝামেলা শেষ হল, শুরু হল এক নতুন অধ্যায়। আর যেই না খাবারের জন্য এদিক ওদিক ঘোরার দরকার ফুরিয়ে গেল, তখন কি হলো? স্বাভাবিকভাবেই জন্ম নিল স্থায়ী বসতি। আর ঠিক এভাবেই শুরু হলো গ্রাম আর সমাজের পথ চলা। এই ছবিটাকে বলা যেতে পারে মানুষের প্রথম পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা। আরে বাবা, চাষ করতে হলে তো জমির পাশেই থাকতে হবে, তাই না? তাই মানুষ উর্বর জমির পাশে নদীর ধারে ঘর বানিয়ে থাকতে শুরু করল। আর এভাবেই হাজার হাজার বছরের যাযাবর জীবনের অবসান ঘটল। গ্রামের জীবনযাত্রা ছিল একদম অন্যরকম। মানুষ কাঠ, বাঁশ এসব দিয়ে স্থায়ী ঘরবাড়ি বানাল। কাজের ভাগাভাগি শুরু হলো, যেমন পুরুষরা হয়তো শিকারে যেত আর নারীরা চাষবাস আর ঘর সংসার সামলাত। একসাথে থাকতে থাকতে নিজেদের মধ্যে একটা সামাজিক বন্ধন তৈরি হলো, আর সমাজটা ধীরে ধীরে আরও জটিল হতে শুরু করল। এই দুটো ম্যাপ কিন্তু খুব ইন্টারেস্টিং। এগুলো দেখাচ্ছে কৃষিকাজ শুরু হওয়ার আগেও মানুষ কোথায় কোথায় দল বেঁধে থাকত, যদিও সেগুলো স্থায়ী ছিল না। কিন্তু কৃষিকাজ আবিষ্কার হওয়ার পর ঠিক এই উর্বর জায়গাগুলোতেই মানুষ প্রথম পাকাপাকি গ্রাম তৈরি করে, আর এটাই সভ্যতাকে একটা নতুন দিশা দেখায়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন। একটু ভাবুন তো, একা একা থাকার চেয়ে সবাই মিলে দল বেঁধে গ্রামে থাকার কি কি সুবিধা হতে পারে? নিশ্চয়ই নিরাপত্তা একটা বড় ব্যাপার। আবার একে অপরকে সাহায্য করা যায়। আর কি কি হতে পারে? বেশ, তাহলে চলুন পুরো আলোচনাটা এবার এক জায়গায় গুছিয়ে নেওয়া যাক। নতুন পাথরের যুগ থেকে আমরা ঠিক কি কি শিখলাম তার একটা ছোট্ট রিক্যাপ হয়ে যাক। এই টাইমলাইনটা দেখুন, পুরো গল্পটা একবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। শুরুটা হয়েছিল শিকার আর খাবার জোগাড়ের জীবন দিয়ে। এরপর এলো উন্নত হাতিয়ার, যা জীবনটাকে একটু সহজ করল। সেই হাতিয়ারের সাহায্যেই মানুষ কৃষিকাজ শুরু করল, আর চাষবাসের টানেই জন্ম নিল স্থায়ী গ্রাম। সেই গ্রামকে ঘিরেই আস্তে আস্তে গড়ে উঠল আমাদের প্রথম সমাজ। দেখেছেন কিভাবে একটা আবিষ্কারের পর আরেকটা ধাপে ধাপে সভ্যতার জন্ম হল। সুতরাং সবচেয়ে জরুরি কথাটা হল, নতুন পাথরের যুগেই কিন্তু এর পরে আসা সমস্ত মানব সভ্যতার ভিত্তিটা তৈরি করে দিয়ে গিয়েছিল। আজ আমরা যা কিছু, তার শেকড় কিন্তু ওই যুগেই পোতা হয়েছিল। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। এবার তাহলে পরীক্ষার জন্য সবচেয়ে দরকারি অংশ, মানে কিছু মডেল প্রশ্ন আর তার উত্তর দেখে নেওয়া যাক, কেমন? একটা খুব কমন প্রশ্ন হল, নতুন পাথরের যুগকে নতুন বলা হয় কেন?
এর উত্তরে সহজ করে বলতে হবে, কারণ এই যুগে মানুষ উন্নত হাতিয়ার তৈরির মতো নতুন কৌশল এবং কৃষিকাজের মতো খাবার পাওয়ার এক নতুন উপায় শিখেছিল। এই সবকিছু যেহেতু নতুন ছিল, তাই এই যুগকে নতুন পাথরের যুগ বলা হয়। এবার একটা বড় প্রশ্ন, কৃষিকাজ কিভাবে মানুষের জীবন বদলে দিয়েছিল? এর উত্তরে গুছিয়ে লিখতে হবে যে কৃষিকাজের ফলে মানুষ নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করতে শেখে, যার ফলে খাদ্যের একটা নিরাপত্তা আসে। এর জন্য তাদের আর খাবারের খোঁজে ঘুরে বেড়াতে হতো না, এবং তারা স্থায়ী গ্রাম তৈরি করে। এর থেকেই শ্রমের ভাগাভাগি এবং ধীরে ধীরে জটিল সমাজের জন্ম হয়। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, একটু ভাবার মতো প্রশ্ন। যদি কোনোদিনও কৃষিকাজ আবিষ্কারই না হতো, তাহলে আজকে আমাদের জীবনটা কেমন হতো বলুন তো? এই শহর, গ্রাম, বাড়িঘর এসব কি থাকতো? একটু ভেবে দেখবেন কিন্তু।